আচ্ছা, তাহলে তো আমরা প্রথম ক্লাস থেকে যেটা দেখে এসেছি যে আমাদের যে কোনো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ চালাতে হলে আমাদেরকে ওয়ার্ম সার্ভার থাকতেই হবে। আর ওয়ার্ডপ্রেস যেহেতু পিএইচপি নির্ভর একটা সাইট, তো আমরা ওয়ার্ম সার্ভার ইনস্টল করছি কাজ করার জন্য। তো আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে আরও অ্যাডভান্স যে কাজগুলো আছে সেগুলো দেখবো, কিন্তু তার আগে আমাদের যে জিনিসটা বোঝা উচিত ভালো করে সেটা হচ্ছে পিএইচপি বেসিকটা কমপ্লিট করা দরকার। আমরা তো গত ক্লাসে যেটা দেখছি, আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের মূলত একটা ক্লাস করছি অনলি। আমরা গত যে তিনটা ক্লাসের কথা বলছি, তো ওই তিনটার মধ্যে থেকে দুটো ক্লাস হচ্ছে বেসিক ছিল, ইনস্টলেশন কনফিগারেশন, আর পরের ক্লাসে ছিল ড্যাশবোর্ড পরিচিতি। তারপর এটা ছিল বেসিক টেমপ্লেটটা, মানে আমাদের যে HTML টেমপ্লেটটা ছিল সেটাকে আমরা ভাঙছি, ভেঙে আমরা কি করছি, পার্ট বাই পার্ট করছি, তাই না? তো এখন আমরা তো আরও সামনে যেতে পারি, কিন্তু যাওয়ার আগে আমাদেরকে এখানে অনেক সময় বুঝতে হতে পারে যে ইফ এলস কন্ডিশন দিতে হতে পারে, আমাদেরকে লুপ তৈরি করতে হতে পারে, আমাদেরকে ফাংশন ডিক্লেয়ার করতে হতে পারে। তারপরে যখন আমরা মেনু বা সাইড বার রেজিস্ট্রেশন করবো তখন অ্যারে ডিক্লেয়ার করতে হতে পারে। সো ওয়ার্ডপ্রেসের এই ফাংশন লুপ অ্যারে আর একদম র পিএসপির যে লুপ অ্যারে, কনসেপ্টটা সেম হলেও লিখার ধরনটা আলাদা। এই জন্য আসলে আমি চাচ্ছি তো আপনাদেরকে পিএসপি যে বেসিক কনসেপ্টটা, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিতে। খুব পিএসপি রিলেটেড আমরা খুব অ্যাডভান্স বিষয় নিয়ে কথা বলবো না, হয়তো আপনারা অনেকেই জানেন বিষয় প্রোগ্রামিংয়ের ফান্ডামেন্টালটা সম্পর্কে আপনাদের আইডিয়া হয়তো আছে অনেকেরই। জাস্ট আমার মতো করে আমি আপনাদের সামনে বেসিকটা প্রেজেন্ট করবো, যেটা হলে আপনাদেরকে অনেকটাই আপনাদের কাজে লাগবে ফিউচার লেসনগুলোতে। তো আমরা প্রথমত আমাদের দেখে এসেছি যে আসলে আমাদের সাইটটা ছিল এমনটা। আচ্ছা, এটা ওপেন হোক। এর আগে আমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ম সার্ভারের প্রজেক্ট ডিরেক্টরিতে আমরা অফিস ব্যাচের ভিতরে একটা নতুন ফোল্ডার নিব, সেটা হচ্ছে পিএইচপি ফর ওয়ার্ডপ্রেস নিলাম। এবং আমরা আজকে নতুন একটা টেক্সট কোড এডিটর সম্পর্কে জানবো। আর আপনারা কি নোটপ্যাডে কাজ করতে চান নাকি নতুন কোনো এডিটরে নিব? মানে নতুন করে নোটপ্যাডের মতোই সিম্পল একটা টেক্সট কোড এডিটর। আমি নেটবিল্ড ব্যবহার করি। না, নেটবিলস নিব না, ওই যে সাবলাইম টেক্সট নামে একটা আছে, ওইটা নিব। আর আচ্ছা, নোটপ্যাডেই করি আমরা, দরকার কি, সেম সেম ব্যাপার, আমরা এনভায়রনমেন্টটা সেম রাখি। হ্যাঁ, আমরা নোটপ্যাডেই দেখি। ওকে, আমরা নোটপ্যাড নিলাম এবং এটা আমরা একটা সেভ করি। আমরা সেভ করবো হচ্ছে জাস্ট আমরা যেভাবে করে সেভ করে এসেছিলাম ঠিক ওইভাবে করি। আমরা পিএইচপি ফর ওয়ার্ডপ্রেসে যাবো এবং এটার নাম আমরা যে কোনো কিছু দিতে পারি, বাট যেহেতু আমরা চাচ্ছি যে ডিরেক্টলি পেজটা ল্যান্ড করবে, তো আমরা চাচ্ছি যে ইন্ডেক্স ডট পিএইচপি হোক। পিএইচপি দিলাম। আচ্ছা, তো আমরা এভাবে দেখছি, তো থাক, এটা যেভাবে আছে সেভাবেই থাক। আমরা এখানে পেজটা লোড করি এবং আমরা এই পেজটা পাইলাম। ওকে, আমরা কি একটা ব্যাপার দেখছি যে কিভাবে করে জেন কোডিংয়ে লিখতে হয়, দেখেছি মনে হয়, তো দেখছি। ঠিক আছে, তো আমরা এখানে দেখি যে আসলে এখানে জেন কোডিং কাজ করে কিনা। HTML5 কাজ করছে। তো জাস্ট আমরা HTML ক্লোন লিখলাম, যেমন আমরা লিঙ্ক লেখার পর CSS লিখতাম, পুরো লিঙ্ক রিলেটেড যতগুলো অ্যাট্রিবিউট ছিল সব দেখাতো। তো আমরা এখানে HTML জাস্ট এটা ক্লোন দিয়ে 5 লিখলাম, তো HTML5 এর অটোমেটিক ডিক্লারেশনটা আমাদের এখানে চলে আসলো। আমরা টাইটেল দিই পিএইচপি ফর ওয়ার্ডপ্রেস। হ্যাঁ হ্যাঁ, ডাব্লু বোঝা যায়। ওকে, আচ্ছা ঠিক আছে, তো আমাদের টাইটেল চেঞ্জ। এখন কথা হচ্ছে আমরা তো চাইলেই এখানে অনেক লেখা শো করাইতে পারি, তাই না? আমরা যদি হ্যালো লিখি, এখানে হ্যালো লিখলে যেটাইভাবে লিখি বা বানান যেটাই থাকুক না কেন, হ্যালো লিখলে হ্যালো শো করে, তাই না? শুরু তো করে। কিন্তু যখন আমরা পিএইচপি নিয়ে কাজ করব তখন খেয়াল করতে হবে যে আমাদের স্পেসিফিক, আমাদের যে কোনো স্ট্রিংকে শো করানোর জন্য স্পেসিফিক একটা কি আছে, ওটাকে বলা হয়, যদিও অনেকে বলে ফাংশন, বাট ওটাকে অ্যাকচুয়ালি বলা হয় ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট। ওটাকে বলা হয়, অনেকে প্রিন্ট ইউজ করে, অনেকে ইকো ইউজ করে। নর্মালি আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমরা এইটা ইউজ করি। যদি কোনো স্ট্রিংকে প্রিন্ট করি তাহলে আমরা জাস্ট এভাবে লিখি। ও সরি, আমি পিএইচপি ওপেন করিনি। পিএইচপি ডেফিনেটলি ওপেন করতে হবে আমাদেরকে। এটা হচ্ছে স্টার্টিং পিএইচপি, এটা হচ্ছে ক্লোজিং পিএইচপি, যেটা আমরা দেখছি গত ক্লাসে। এবং এইভাবে লিখতে হবে, লিখলে যেভাবে আমরা হ্যালো লিখছি ওখানে শো করছে, ঠিক সেম লেখাটা কিন্তু এখানেও শো করতেছে, তাই না? এখানেও শো করতেছে। ওকে, আচ্ছা, এটা ছোটো করে নেই, বড় দরকার নেই, তো ছোটো থাক, আমাদের বেশি লেখা দরকার নেই আজকে, অল্প অল্প লেখা আমাদের, তো এতটুকু হলেই চলবে। তো
তো খেয়াল করতে হবে যে আমরা কেন আসলে পেজটাকে পিএইচপিতে সেভ করছি। পিএইচপিতে এই কারণে সেভ করছি কারণ আমাদের পিএইচপি পেজের মধ্যে এইচটিএমএল গুলো রান করে, বাট একটা এইচটিএমএল পেজের মধ্যে কখনোই পিএইচপি রান করে না। এটা হচ্ছে মূল কনসেপ্ট। এই কারণেই কিন্তু আমরা এটার এক্সটেনশন সেভ করছি হচ্ছে পিএইচপি দিয়ে। এবং আমরা অ্যাজ ইউজুয়াল যদি স্ট্রিং, এখানে স্ট্রিং একটা লিখতাম, যে স্ট্রিং মিনস আমি লিখলাম যে ওয়ার্ডপ্রেস লিখলাম এখানে। তো ওয়ার্ডপ্রেস লিখলে যেটা হবে, আমি দেখি ওয়ার্ডপ্রেস লিখলাম, লিখার পর আমি এটা কী করবো, এখানে পেজ ব্রেক দিব, বিআর দিলাম। তো এটা একটা সিম্পল টেক্সট, তাই না? তো সিম্পল টেক্সট দিলাম, সিম্পল টেক্সট দেওয়ার ফলেও দেখেন এখানে যেমন সিম্পল টেক্সট ওয়ার্ডপ্রেসটা শো করতেছে, এখানে কিন্তু এই আমাদের পিএইচপির যে ইকো ইউজ করে আমরা যে টেক্সটটা দেখাচ্ছি বা স্ট্রিংটা দেখাচ্ছি সেটাও কিন্তু সেম। বাট এখানে এই জন্য কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা সিম্পলি যদিও দেখাতে পারি, বাট অ্যাকচুয়ালি আমরা যখন পিএইচপি লিখবো তখন আসলে এই শুধুমাত্র ওয়ার্ডপ্রেসটি কীভাবে করে আমরা দেখাবো না, কারণ অনেক সময় পিএইচপি সিনটেক্সগত এররগুলো দিবে। এবং এই কারণেই আসলে আপনি যে কোনো ধরনের লেখা শো করাতে চান, সেটা ডাইনামিক্যালি হোক আর স্ট্যাটিক হোক, অলওয়েজ ইকো বা প্রিন্ট আসলে স্লো, এই জন্য আসলে আমরা ইকো ইউজ করি। প্রিন্ট অনেক সময় যখন অনেকগুলো ডেটা প্রসেস করে যখন ডাটা দেখাবে তখন কিন্তু স্লোলি কাজ করবে, আর ইকোটা ইউজ করা হয় এই জন্যই যেন দ্রুত ডেটাগুলো দেখায়। তো এটা ছিল আসলে বেসিক পিএইচপি আমাদের যে ডাটা শো করানোর জন্য বা ইনফো শো করানোর জন্য সেইটা। এখন আমরা যে বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে যে প্রথম আমরা আজকের ক্লাসে দেখবো কয়েকটা বিষয়, সেটা হচ্ছে ভ্যারিয়েবল, অপারেটর, কন্ডিশন কয় ধরনের, মানে ইফ এলস কন্ডিশনগুলো, আর একদম বেসিক একটা ফাংশন দেখবো, আর অ্যারে কি, এই বিষয়গুলো বুঝবো। দেন আমরা ফিউচার লেসনগুলোতে যখন এই টপিকগুলো আসবে তখন কিন্তু আমরা একটু একটু করে রেফারেন্স দিব, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো প্রথম ব্যাপার সেটা হচ্ছে কি, আমরা এখানে একটু লিখে রাখি কমেন্ট দিয়ে, যেহেতু পিএইচপি এটা আমরা এবার একটু লিখে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কোনটা লিখতেছি কোনটা কী করতেছি। আমরা প্রথমে নিব কি ভ্যারিয়েবল, আপনারা চলে লিখে রাখতে পারেন। ভ্যারিয়েবল দেখবো প্রথমে, অ্যান্ড দ্বিতীয়ত দেখবো হচ্ছে অপারেটরস। পিএইচপিতে অনেকগুলো অপারেটর আছে। দেন 3 নম্বরটা হচ্ছে কন্ডিশন শুধু লেখা যায়। 4 নম্বর হচ্ছে ফাংশন পিএইচপিতে অহরহ, যেটা নিয়ে আমরা দেখব। আপনারা হয়তো একটা বিরক্ত হয়ে যাবেন যে এত ফাংশন কীভাবে আসে, একটা কোড লিখবেন সেটাও ফাংশন, অ্যারে। আচ্ছা, তো করলাম আমরা এটাকে জাস্ট উপরে রাখবো। ওকে, জাভাডকের মতো কি পিএইচপি ডকুমেন্ট কি আছে? হ্যাঁ, জাভাডকের মতো পিএইচপি ডকুমেন্ট কি আছে? বুঝি নাই। মানে সব ফাংশনগুলো পাওয়া যাবে এরকম হ্যাঁ, ডকুমেন্টেশন তো অবশ্যই আছে। PHP.net, ওখানে গেলে তো ম্যানুয়াল পাবেন, একদম সবগুলো সব এভরিথিং আছে ওখানে। ওটা তো অফলাইন ভার্সনও পাওয়া যায়, HTML ভার্সনে পাওয়া যায়, আবার আরেকটা আছে CHM ভার্সন আছে, ওগুলো তো পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল অ্যাকচুয়ালি একটা জাস্ট কন্টেইনার, যে ওখানে অনেকগুলো ডাটাকে সে ধরে রাখে। ভেরিয়েবল হতে পারে, প্রথমে আমি ডাটা টাইপ নিয়ে কথা বলি, কারণ ডাটা টাইপ নিয়ে কথা বলতে গেলেই ভেরিয়েবলটা চলে আসবে। অনেক ধরনের ডাটা টাইপ আছে পিএইচপিতে, যেমন স্ট্রিং, জাস্ট এটা টেক্সট, এবং সেটা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতর থাকে। তারপর হচ্ছে কি ইন্টেজার কি ওই জাস্ট ইয়েগুলো, সংখ্যাগুলো এক কথায়, এগুলো হচ্ছে ইন্টেজার। তারপর হচ্ছে কি ডেসিমেল বলি আমরা। তো ডেসিমেল বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে কি, যে পয়েন্টের পর আরও কিছু সংখ্যা, একটা পূর্ণ সংখ্যার পর পয়েন্ট অনুযায়ী যে সংখ্যাগুলো আসে, দশমিক এক কথায়, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে ডেসিমেল। এছাড়া আসলে আমি এই তিনটা কথাই বলি, তাছাড়া ট্রু ফলস কিছু ব্যাপার আছে, এগুলো আসলে আমাদের ডাটা টাইপের মধ্যেই পড়ে। তো এভাবে করে প্রায় 7 থেকে 8 ধরনের ডাটা টাইপ আছে পিএইচপিতে। বাট বেসিক্যালি আমাদের যে জিনিস দুটো দরকার সেটা হচ্ছে এই পিএইচপির জন্য, মানে ওয়ার্ডপ্রেস ফর পিএইচপি ফর ওয়ার্ডপ্রেসের জন্য সে স্ট্রিং এবং ইন্টিজার, এই দুটো আপাতত আমাদের জানলেই চলবে। আর অ্যারেও কিন্তু এক ধরনের ডাটা টাইপ, বা এই যে যেমন ভেরিয়েবল এক ধরনের ডাটা কন্টেন্ট করে, অ্যারেও কিন্তু ডাটা কন্টেন্ট করে। কীভাবে করে আমি যখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তখন বুঝবেন। তো ভেরিয়েবল বলি প্রথমেই। তো ভেরিয়েবলের ব্যাপার হচ্ছে যে ভেরিয়েবল যে কোনো ধরনের ডাটা রিসিভ করে রাখে, ওর কাজই হচ্ছে যে ও ডাটা রিসিভ করে রাখবে এবং আমাদের প্রয়োজন অনুযায়ী সে ডাটাগুলো দেখাবে। তো ভেরিয়েবল লেখার পদ্ধতি হচ্ছে $সাইন দিয়ে। অবশ্যই পিএইচপিটাকে ওপেন করতে হবে, না হলে ওটা কাজ বুঝতে পারবেন না। প্রথমে আমাদেরকে লিখতে হবে কি $সাইন দিতে হবে, এরপর লিখতে হবে আমরা যে কোনোটা লিখলাম, যে মনে করেন আমরা লিখলাম যে শুধুমাত্র ভার, দ্যাট মিনস ভেরিয়েবল। এখানে ভেরিয়েবল আমরা যে কোনো নামে লিখতে পারেন আপনি,
যে কোনো নামে আপনি ভার লিখছেন, ভার লিখে ওয়ান লিখেন, সমস্যা নেই, ভার লিখে নেম লিখেন, কোনো সমস্যা নেই, বাট অবশ্যই আপনাকে ডলার সাইনটা দিতেই হবে। এই ডলার সাইনটা আপনাকে অবশ্যই মেনশন করতেই হবে, যদি ডলার সাইন মেনশন না করেন কাজ করবে না। হ্যাঁ, তবে জাভাস্ক্রিপ্ট যারা জানবে, জাভাস্ক্রিপ্টে যারা কোড করবে তাদের আবার এটা লিখতে হবে না। জাভাস্ক্রিপ্টে শুধুমাত্র ভার কিওয়ার্ডটা দিয়ে বোঝানো হয়, ওটা ভেরিয়েবল। আচ্ছা, এখন ভেরিয়েবল পিএইচপিতে যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চান অবশ্যই খেয়াল রাখবেন যে কখনোই সংখ্যা দিয়ে ভেরিয়েবল এক্সট্রাক্ট করবেন না, এটা টোটালি ফরবিডেন বা ডিসঅ্যালাউ। মানে এটা একটা ইনভ্যালিড ভেরিয়েবল, কখনোই সংখ্যা দিয়ে পিএইচপিতে ভেরিয়েবল শুরু হবে না। আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বাদ, আমরা ওটা নিয়ে জানতেছি না, আমরা এটার কথা বুঝতেছি যে কখনোই লেখা যাবে না। বাট আপনি লিখতে পারেন যে ভার নেম ওয়ান, এইভাবে লিখতে পারেন, কিন্তু ওয়ানটা বা সংখ্যাটা বা ইন্টিজারটা কখনোই ভেরিয়েবলের শুরুতে হওয়া যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তো আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এখন কী কারণে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম? ডেফিনেটলি আমার একটা উদ্দেশ্য আছে, তাই না? তো আমি চাচ্ছি যে আমার এই ভেরিয়েবলটার মধ্যে একটা নাম আমি রাখবো, তাহলে আমি কী করবো? অবশ্যই আমাকে ইকুয়াল সাইন দিতে হবে। দেওয়ার পর আমি বললাম যে আমি দিলাম, আমার নামটা দিলাম এখানে, দেওয়ার পর আমি একটা সেমিকোলন দিয়ে লাইনটা বা স্টেটমেন্টটা পুরো ক্লোজ করে দিলাম। পিএইচপিতে অবশ্যই প্রতিটা স্টেটমেন্ট সেমিকোলন দিয়ে শেষ করতে হবে, নাহলে সিনট্যাক্স এরও দিতেই থাকবে। আচ্ছা, এখন এখানে বোঝার অনেকগুলো ব্যাপার আছে, যেমন আমরা একটা ভেরিয়েবল নিলাম, আমরা কিন্তু এখানে বলি নাই যে ভেরিয়েবলটা কোন টাইপের। পিএইচপিতে বলে দিতে হয় না ভেরিয়েবল কোন টাইপের, পিএইচপি অটোমেটিক্যালি বোঝে। এই যে যখন ভ্যালুটা ডিক্লেয়ার করবেন, ও ভ্যালুটা দেখেই বুঝবে যে এটা কোন ধরনের ভেরিয়েবল। আপনার যদি এখানে সংখ্যা থাকতো, সে মনে করেন যে এখানে 10, পিএইচপি বুঝে নিবে যে এটা একটা ইন্টিজার ডেটা টাইপ। আমরা যেমন এখানে লিখছি ডাবল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতরে নাম লিখছি একটা, বা যাই লিখছি ডাবল কোটেশনের ভিতরে আমি লিখেছি 10, পিএইচপি মাস্ট বি বলবে ওটা একটা স্ট্রিং ডেটা টাইপ। ও কখনোই বলবে না যে এটা ইন্টিজার বা সংখ্যা, ও অলওয়েজ বলবে এটা হচ্ছে একটা স্ট্রিং। সো ডাবল কোটেশন ও সিঙ্গেল কোটেশন যেটাই হোক না কেন, আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এটা একটা স্ট্রিং ভ্যালু বা স্ট্রিং ডেটা টাইপ। ঠিক আছে, এবং একইভাবে যদি আপনি মনে করেন যে এখানে 10 নিছেন, এটা হচ্ছে ইন্টিজার, আর 10.22 নিছেন, এটা হচ্ছে কি ডেসিমেল পয়েন্ট। অবশ্যই মনে রাখতে হবে ব্যাপারটা। তাহলে এখানে আরেকটা ব্যাপার যে আমরা এখানে লিখলাম, সে আমি নাম লিখলাম এখানে নামটা, ইভেন নামটা লিখলাম। তো এখন খেয়াল করেন যে আমরা ভেরিয়েবল লিখলাম, ভেরিয়েবল দিয়ে ইকুয়াল দিলাম, তার মানে কি আমার ভেরিয়েবল ইকুয়াল আমার এই নামটা, তাই না? তো আমি যে ভেরিয়েবলটার জন্য এই যে নামটা অ্যাসাইন করলাম একটা ইকুয়াল সাইন দিয়ে, এই শুধুমাত্র সিঙ্গেল ইকুয়াল যেটা, এটাকে বলা হয় হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যে আমি একটা ভ্যালু অ্যাসাইন করলাম। ঠিক আছে, এখন এই যে অপারেটর নিয়ে কথা বলতে আসলে অনেকগুলো অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, তার মধ্যে উল্লেখযোগ্য তিনটেই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা হচ্ছে সিঙ্গেল ইকুয়াল সাইন, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। যেটা ডাবল ইকুয়াল সেটা ডেফিনেটলি অ্যাসাইনমেন্ট অপারেটর, ডেফিনেটলি। বাট ও ডাটা টাইপ প্লাস যে ডাটার যে ভ্যালু, দুইটাকে কম্পেয়ার করে। যে ডাটা টাইপ ঠিক আছে, আমার ডাটা টাইপ হতে পারে স্ট্রিং, বাট ভ্যালুটা অ্যাকচুয়ালি রাইট কি না। আমি যখন কন্ডিশনে চেক করব যে আমার দরকার যে এই শাওন নাম, এমনটা হতে পারে যে শাওন নামটা ব্র্যাকেটের ভিতরে নাই, তখন কি হবে? যদি আপনি সিঙ্গেল কোটেশনের ভিতর দিয়ে রাখেন তাহলে তো বুঝতেছে না যে ডাটা টাইপটা, মানে ডাটা টাইপটা সে বুঝতেছে কি যেটা স্ট্রিং হতে পারে বা একটা আনডিফাইন একটা ভ্যালু। কিন্তু যখন আপনি ডাবল ইকুয়াল দিবেন, যে অবশ্যই সে চেক করবে এটা একটা স্ট্রিং ভ্যালু, এবং অবশ্যই কন্ডিশনে যদি বলে দেন যে শাওন নামটা আছে কি না, সে কিন্তু চেক করবে যে আসলে শাওন নামটা ঠিকভাবে লেখা আছে কি না। তো সে তখন দুটো কন্ডিশন চেক করবে। ডাবল ইকুয়ালের কাজটা হচ্ছে এমনটা, ঠিক আছে, যে বোধ সে ডাটা টাইপ এবং ভ্যালু দুটো সঠিক আছে কিনা এটা সে চেক করবে। বুঝা গেছে? সরি তিনটাতে, আর দুটো হচ্ছে আমি বলতে ভুল করছি, ওটা তিনটার ক্ষেত্রে। আর দুটো হচ্ছে কি কম্পেয়ার করে হচ্ছে কম্প্যারিজন অপারেটর। ঠিক আছে, যেমন এই কম্প্যারিজন অপারেটরটা মূলত ইউজ করি যখন আমরা কন্ডিশনালি চেক করি, তখন আমরা এটা দেখব। এছাড়াও নর্মালি আমরা যদি মনে করেন যে আমরা কন্ডিশন যখন ইউজ করি, সিঙ্গেল কোটেশন দিয়েও আমরা অনেক সময় চেক করি, আবার ডাবল কোটেশন দিয়েও চেক করি। তবে উচিত ডাবল কোটেশন দিয়ে চেক করা, কারণ আমরা যখন একটা কন্ডিশন চেক করি অবশ্যই আমাদের ডাটা টাইপ ভ্যালু দুটোকে কম্পেয়ার করে চেক করতে হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ভেরিয়েবল আর অ্যাসাইনমেন্ট মানে সিঙ্গেল ইকুয়াল সাইন দিয়ে যে আমাদের যে অ্যাসাইনমেন্ট অপারেটর হয় এই ব্যাপারটা আমরা জানলাম। এছাড়াও আসলে অপারেটর বলতে যেমন আমরা ম্যাথমেটিক্যাল অপারেটর পাই, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো আসলে এখন আলোচ্য বিষয় না। আমরা যখন ফাংশন দেখবো তখন আমরা যোগ বিয়োগ গুণ ভাগের কিছু ব্যাপার দেখবো। আচ্ছা, তাহলে আমরা ভেরিয়েবলের ব্যাপারটা বুঝতেছি। এখন ভেরিয়েবলটা আসলে ওয়ার্ডপ্রেসে কোথায় আপনি ইউজ করবেন? বেসিক্যালি আপনি যদি ওয়ার্ডপ্রেসের আমাদের পুরো কোর্সটা দেখেন তাহলে হয়তো একখানেও ডিরেক্টলি ভেরিয়েবলের কোনো ইউজ পাবেন না, নাই, জেনারেলি ইউজ নাই। কিন্তু আপনি যখন কোনো কোর ফাংশনালিটি চেঞ্জ করতে যাবেন,
তখন কিন্তু আপনাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতেই হবে। তারপরে ইনডিরেক্টলি আমরা ভেরিয়েবল অনেক সময় ডিক্লেয়ার করবো, যেটা যখন কোডিংয়ে যাবো আমরা, তখন আমি আপনাদেরকে ওখানে ইন্ডিকেট করে দিব যে এটা আসলে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। ঠিক আছে, যাই হোক আমরা তাহলে আমাদের ভেরিয়েবলটা বুঝলাম এবং আমাদের বেসিক যে অ্যাসাইনমেন্ট অপারেটর আছে এই ব্যাপারটা বুঝলাম। এখন আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে সরি অপারেটরটা দেখলাম, এখন কন্ডিশনের ব্যাপারটা আসি। যে মনে করেন আমি এখানে নাম একটা লিখলাম, আমি দিলাম নেম ইকুয়াল দিলাম কি, আমি লিখলাম এটা লিখলাম, আমি লিখে দিলাম। এখন আমার কথা হচ্ছে আমি কন্ডিশনালি চেক করবো আসলে আমার নামটা এক্সিস্ট কিনা, বা আমার নামটা আসলে ঠিক আছে কিনা, বা আমার এই নামটাই আছে কিনা। আমার কথা হচ্ছে যে যদি আমার নামটা থাকে একটা মেসেজ দেখাবে, যদি আমার নামটা ভুল থাকে বা অন্য নাম থাকে তারা আরেকটা মেসেজ দেখাবে। আমি এখানে একবার চেক করতে পারি অথবা ডাবল চেক করতে পারি যে এই নামটা থাকলে এই মেসেজ, আর ওই নামটা থাকলে ওই মেসেজ, অথবা যদি এই নাম দুটোর একটা না থাকে তাহলে এই মেসেজটা দেখাবে। এখানে অনেকগুলো, আমরা যেহেতু এখানে জাস্ট একদম ডিরেক্টলি ইফ এলস স্টেটমেন্ট দেখতেছি, সো আমাদেরকে এইটা জিনিসই বুঝতে হবে। এছাড়া কন্ডিশনালি চেক করার জন্য আরও অনেক ব্যাপার আছে, যেমন সুইচ স্টেটমেন্ট আছে, সুইচ করে করে আমরা এগুলো চেক করতে পারি। সো ওগুলো আসলে এই ওয়ার্ডপ্রেসে এগুলো আলোচ্য বিষয় না। যাই হোক, তাহলে আমরা দেখি যে আসলে আমরা যখন ইফ বলবো, যে ইফ আমাদের জাস্ট নর্মালি ইফ কন্ডিশন চেকার হচ্ছে এই ওর নর্মাল সিনটেক্সটা হচ্ছে এমনটা। এইখানে আমরা আমাদের যা কোড লিখবো সেগুলো কিন্তু এক্সিকিউট করবে, মানে এখানেই আমরা বলবো কন্ডিশনটা, সরি আমরা কন্ডিশনটা বলবো হচ্ছে ইফের এই ব্লকে। আর আমরা বলবো যে যেটা যদি এইখানে কন্ডিশনটা ঠিক থাকে বা এখানে ভুল থাকে, এইখানকার মেসেজটা দেখাইতে হবে। ব্যাপারটা হচ্ছে এমনটা। তাহলে আমরা বলি যে আমি যদি বলি যে নেম, ইফ নেম ইকুয়াল, অর অবশ্যই আমরা এখানে সিঙ্গেল ইউজ করা যাবে না, কিন্তু এখানে সিঙ্গেল ইউজ করতে পারবেন কখন আমি পরে বুঝাই দিব। এখানে অবশ্যই বলতে হবে যে ইফ নেম ইকুয়াল এমনটা যদি হয়, আমি নিজের নাম বারবার ভুল করতেছি, বুঝতেছি না কেন বাবার যেমন হচ্ছে। আচ্ছা, তো যদি এমনটা হয় একটু হোয়াইট স্পেস রেখে দিবেন যাতে করে বুঝতে সুবিধা হয়। তো যদি নেম ইকুয়াল সাউন্ড হয় তাহলে আসলে কী হতে পারে, আমরা বলবো যে ইকো দিব, আমরা বলবো যে হ্যালো, আমি লিখলাম ডিরেক্টলি লিখলাম, তারপর আমি একটু পর বুঝে দিচ্ছি যে ডাইনামিক্যালি কেমন করে ডেটাটা চেঞ্জ হবে। তো মনে করলাম আমি এটা লিখলাম জাস্ট সিম্পলি, দেখাইছে আমাদের কিন্তু রেজাল্টটা দেখাইছে। জাস্ট আমরা এখানে স্ট্যাটিক কন্টেন্টটা দিয়ে দেখছি চেঞ্জ করছে। তো আমি যদি এখানে বলি যে না, এখানে সে মনে করি আমি ডিরেক্ট নাম ইকুয়াল নট, তাহলে কি আসে, কোনো রেজাল্টই দেখাবে না, কোনো রেজাল্ট নাই, কারণ আমি তো বলিনি যে যদি কন্ডিশন না মিলে তাহলে কী হবে। আমি যদি এখন বলি যে এলস দিয়ে রাখলাম, এটা মানে যে যদি না মিলে তাহলে, মানে লাস্ট কন্ডিশন হচ্ছে এটা অলওয়েজ, মানে একটা কন্ডিশন ব্লকে অনেক ব্লক থাকতে পারে, ব্লক এলস হচ্ছে সবার লাস্ট ব্লক, যে কোনো কন্ডিশনই মেলে নেই, দ্যাট মিনস এই রেজাল্টটা দেখান। যেমন এডুকেশন মোডে যখন রেজাল্ট দেখায় এমনটা দেখায় যে রেজাল্ট নট ম্যাচ, রেজাল্ট নট পাবলিশ, দেন কি আপনার রেজাল্ট নাই, আপনি ফেইল করছেন, এবং লাস্টলি যে বলে কি রেজাল্টটা 2 দিন পর পাবলিশ হবে। অনেকগুলো কন্ডিশন চেক করা হয় এখানে। তো আমরা যদি বলতেছি যে ঠিক আছে আমার নামটা পেলে, তাহলে এখন বলতে হবে কি নেম নট ফাউন্ড, অল্প কথা বলে দিলাম, সহজ কথা বললাম, নেম নট ফাউন্ড। তাহলে আমি এখন এখানে রিফ্রেশ করি, তাহলে বলবো কি নেম নট ফাউন্ড, তাহলে কি আমাদের কন্ডিশন কাজ করতেছে, তাই না? তো এটা হচ্ছে কি সিম্পল চেকিং করা আমাদের এখানে, যে সিম্পলি আমরা চেকিং করলাম এই অবস্থাটা। তো এখন যদি বলি যে আমি কয়েকভাবে কন্ডিশন চেক করবো, যে আমার নেম ইকুয়াল সাউন্ড এখানে ঠিক আছে, যে আমি এখানে লিখলাম যে হ্যালো সাউন্ড, তার মানে কি এখানে যদি আমি সাউন্ড নামটা লিখে দিই, সে আমি লিখে দিলাম, তাহলে কিন্তু আবার সে দেখাবে যে হ্যাঁ হ্যালো সাউন্ড দেখাবে, ঠিক আছে, সেখানে এখন দেখাচ্ছে। তো আমার বারবার কেন আমি এই ডাটাটা বারবার চেঞ্জ করবো, বা এইখানেও আমি কেন চেঞ্জ করবো, এটা না এখানে আমি চেঞ্জ করবো, বাট এখানে আমি কেন চেঞ্জ করবো এই ব্যাপারটা খেয়াল করেন। তো এখানে আমি ফাঁকা রাখলাম, এখানে আমি জাস্ট লিখে দিলাম যে নেম, এইটা কেন লিখলাম আমি একটু বলতেছি যে আসলে ব্যাপারটা কী হয়। দেখেন রেজাল্ট কিন্তু সেমই থাকবে, চেঞ্জ দিতে কোনো চেঞ্জ করতে হয়নি, কিন্তু এটা কিন্তু ডাইনামিক ডাটা। এই এখানে লিখার এটার অর্থ হচ্ছে যে এই যে ডেটাটা আমরা এখানে ইউজ করতেছি, ও কিন্তু এই ডেটাটাকে কিন্তু এখানে বারবার রেফারেন্স করতেছে। আমি যদি বলি এখানে যে মনে করেন যে এইভাবে লিখলি, আপনাদের নাম দিয়ে লিখি, এইভাবে লিখলাম, সে আমি নাম ইকুয়াল তুহিন লিখলাম। এখন যদি আমি এইভাবে রিফ্রেশ দিই, কি আছে দেখেন, নট নেম নট ফাউন্ড, দ্যাট মিনস ফাউন্ড করতেছে না। হ্যাঁ, সে এখন কিন্তু ফাউন্ড করতেছে না, কারণ আমি বলে দিয়েছি যে আমার এইখানে কন্ডিশনটা চেক হবে, সে কিন্তু কন্ডিশন চেক করতে পারতেছে না যে আসলে এই তুহিন নামটা আছে কিনা। যদি আমি বলি যে হ্যাঁ ওকে নামটা আছে, এখানে যদি বলি যে ওকে যে নেম ইকুয়াল, যদি বলা হয় যে ইফ নেম ইকুয়াল তুহিন হয়, দ্যাট মিনস এ বলতেছে ইফ যদি এই নামটা ইকুয়াল তুহিন হয়, এখানে বলতেছে, তাহলে হ্যালো নামটা দেখাবে। এখন কিন্তু দেখেন এখন কিন্তু কন্ডিশনালি চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আর যদি সামান্য একটু ভুল হয়, এইখানে সামান্য একটু ভুল, তাহলে কিন্তু দেখাবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে এই অবস্থা। তবে আরও একটা স্টেপ দেখাই, সেটা হচ্ছে এমনটা,
এটা হচ্ছে এলস ইফ। আপনারা এলস ইফটা একসাথে লিখতে পারেন অথবা ফাঁকা দিয়ে লিখতে পারেন, ফাঁকা দিয়ে লেখাটাই বেটার, দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এটা একটু কমপ্লেক্স মনে হবে আপনাদের অনেকের কাছে, তবে খুব সোজা, আমি বুঝাই দিচ্ছি ব্যাপারটা। এরপর আরও শর্টকাট আছে, শর্টকাটটা একটু পর বুঝাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখানে জাস্ট এইটা হচ্ছে আমরা জাস্ট আমাদের ভেরিয়েবল, আমরা এখানে একটা জাস্ট অ্যাসাইন করবো নাম। তো আমি রেখে দিলাম, এই নামটা রেখে দিলাম এখানে। এখন বলতেছি যে যদি নাম ইকুয়াল সাউন্ড খুঁজে পায় তাহলে নাম ইকুয়াল প্রিন্ট করবে, আবার যদি নাম ইকুয়াল তুহিন খুঁজে পায় তাহলে নাম ইকুয়াল কিন্তু সে এটি প্রিন্ট করবে। জাস্ট ক্লোজ। দেখেন দুটোই তো সেম, তাই না? এটা চেঞ্জ করে দিই। তো দুটো কন্ডিশনই তো সেম, তাই না? মানে আমাদের একক মেসেজ যে প্রিন্ট করতেছে, মেসেজ প্রিন্টের সিস্টেম তো দুইটাই তো সেম। তো আমার এখানে এখন কন্ডিশন চেক করবে, এটার সঙ্গে সে এটাকে চেক করবে, যে যদি নাম ইকুয়াল সাউন্ড পায় তো বলবে যে হ্যাঁ হ্যালো সাউন্ড দেখাবে। এখানে দেখি নাম ইকুয়াল যদি সাউন্ড পায় তা বলবে যে দেখেন এখানে, ও সরি কী বলিল, এক্সপেক্টেড লাইন নাম্বার 24। ও হো, চেক করতে তো ভুলে গেছি, সরি। লিখছি ঠিক কিন্তু চেক করে নিই। আচ্ছা, এখন বলতেছে কি এইটা, তো দুটো ব্লক কিন্তু এখন খেয়াল করেন। যদি এটা খুঁজে পায় তাহলে সে সেম মেসেজ প্রিন্ট করবে সেম স্টাইলে, আর যদি এটাকে খুঁজে পায় তাহলে সে সেম স্টাইলে মেসেজ প্রিন্ট করবে। বাট কন্ডিশনটা হচ্ছে এইটা, যে নাম ইকুয়াল যদি তুহিন হয় তুহিন প্রিন্ট করবে, নাম ইকুয়াল যদি সাউন্ড হয় সাউন্ড প্রিন্ট করবে। মানে এদের ইকো করার সিস্টেমটা সেম, জাস্ট কন্ডিশন আলাদা থাকার কারণে আলাদা আলাদা নাম প্রেজেন্ট করবে এখানে। তো আমি এখন রিফ্রেশ করি, আসছে, তাহলে নাম ইকুয়াল সে খুঁজে পেয়েছে এখানে, মানে এই কন্ডিশন খুঁজে পেয়েছে। এখন যদি এখানে বলি এইটা চেঞ্জ হয়েছে, কিন্তু যদি আপনি এখানে বলে রাখতেন সিঙ্গেল কোটেশন সিঙ্গেল, তাহলে দেখেন পায় কি না। ও পায় তো, আচ্ছা হ্যাঁ হ্যাঁ সরি, কারণ এটা তো ব্লক চেক করেনি, কারণ এটা হচ্ছে হ্যাঁ এই যে সরি এইটা পাবে না, হ্যাঁ সিঙ্গেল দিতে হবে। দেখি কি হয়, পাচ্ছে তো। হ্যাঁ ঠিক আছে, আমরা কমপ্লেক্স বুঝতে না যাই, থাক আমরা সিম্পলি বুঝি। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা লিখবো সেটাই কিন্তু আমাদেরকে এখানে দেখাচ্ছে ডাইনামিক্যালি। দ্যাট মিনস আমরা একটা মাত্র ব্লক তৈরি করছি এবং সেই ব্লকটা কিন্তু বারবার প্রিন্ট করছি। এখন এইটা যদি এমনটা হয় যে 10টা লাইন বা 10টা কন্ডিশন চেক করতেছে, জাস্ট ইকো করার সিস্টেমটা কিন্তু সেম, বাট সে কোথায় কন্ডিশন পাচ্ছে জাস্ট সে দেখতেছে কি এখানে ঠিক আছে কিনা, এইটার সঙ্গে এটার মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে এই নামটা এখানে এক্সিকিউট করতেছে, আর যদি এখানে নামটা না পায় নট এনিওয়ান, তাহলে আসলে কী বলবে দেখেন তো। আমি যদি আবারও বলি এখানে এই অবস্থাটা, এখানে যদি বলি মেসেজ কি দেখাবে, তিনটেই কিন্তু সেম, তাহলে কিন্তু দেখাবে দেখাইছে কিন্তু নট এনিওয়ান, কারণ ভ্যালুটা কিন্তু লাস্ট ভ্যালুটা তো এইটাই, লাস্ট ভ্যালু এটা না। দ্যাট মিনস সে তো খুঁজে পায়নি। যদি বলছে যে যদি তুহিন খুঁজে পায় তুহিন দেখাবে, সাউন্ড খুঁজে পায় সাউন্ড দেখাবে, আর যদি না পায় তাহলে যা ডিফল্ট ভ্যালু আছে সেটাই দেখাবে। তো নট এনিওয়ান তো দেখাইছেই, তাই না, দেখাচ্ছে না। তো এই পর্যন্ত যদি কনফিউশন থাকে, মানে এই কন্ডিশনগুলো কি হয়, ডাবল ইকুয়াল, সিঙ্গেল ইকুয়াল, ট্রিপল ইকুয়াল, অনেক সময় দেখা যায় যে কোনটার মানে কি মাথায় কাজ করে না। তো ওই জন্য যখন কন্ডিশনাল কাজগুলো করতে হয় খুব ঠান্ডা মাথায় চিন্তা করে কাজ করতে হবে। যারা অলরেডি যে তুহিন ভাইয়া ভালো জানে, উনি তো টুকটাক করে অনেক কিছুই করে, ওই ভালো ভাইয়া ভালো করতে পারবে। ভাইয়াকে ভালো আমি দেখছি, যখন ভাইয়া এই রুমে ছিল, এই রুমে যখন ছিল দেখছি উনি কিন্তু চুপচাপ লিখতো অলওয়েজ। তো প্রোগ্রামিংয়ের হ্যাঁ হ্যাঁ, তো প্রোগ্রামিংয়ের ব্যাপারটা কি যে যখন কোনো কন্ডিশন বা কোনো যখন প্রোগ্রাম লিখতে হবে খুব ঠান্ডা মাথায় থিঙ্ক করতে হবে, কারণ দেখেন এখনই কনফ্লিক্ট হচ্ছিল বারবার। তো এই জিনিসটা খুব ইজিলি আপনাদেরকে যদি মেনটেন করতে পারেন, মানে বেসিকটা যদি খুব ইজিলি ধরতে পারেন তাহলে অ্যাডভান্সগুলো কোনো ব্যাপারই না। আর পিএইচপি কিন্তু খুব ভাস্ট একটা চ্যাপ্টার, এখানে যদি কেউ বলে যে না 3 মাসে পিএইচপি শেষ করে ফেলবো, খেয়ে ফেলবো, ইম্পসিবল। সারা জীবন পিএইচপি শিখবেন তাও শেষ হবে না, কারণ ছোটো ছোটো ফাংশন দিয়ে অনেক বড় বড় কাজ করা সম্ভব হয়, আর এত ফাংশন আসলে ইম্পসিবল। হ্যাঁ, পিএইচপি এক্সপার্ট হতে পারবেন, পিএইচপি গুরু হতে পারবেন, অনেক কিছু হতে পারবেন, বাট পিএইচপির শেষ কখনো খুঁজে পাবেন না। তো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই তো এমন যে কনসেপ্টটা সেম বা আমার লেখা দেখানোর সিস্টেমটা সেম, বাট আমি বিভিন্ন কন্ডিশনে আমি লেখাগুলোকে দেখাতে চাচ্ছি, এটাই হচ্ছে আসলে মেইন ফ্যাক্ট। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা দেখলাম সেটা হচ্ছে কি যে জাস্ট সিম্পলি আমরা যেভাবে করে ট্রেডিশনাল ওয়েতে ইফ এলস যেভাবে লিখতে হয়,
অ্যাকচুয়ালি আমরা ওয়ার্ডপ্রেস থিম যখন ডেভেলপ করব তখন আমরা চাইলে এভাবে কন্ডিশন লিখতে পারি, যদি প্রয়োজন পড়ে এইভাবে কন্ডিশন লিখতে পারি, অথবা শর্টকাটে আমাদের ইফ এলস স্টেটমেন্ট আছে, যেটাকে বলা হয় টার্নারি অপারেটর বলা হয় এটাকে। এক লাইনে লাইন এই তিন মানে, তবে ওখানে কি আছে, এখানে যেমন আমরা কয়েকটা স্টেপ দেখতে পাচ্ছি, কয়েকটা স্টেজ দেখতে পাচ্ছি, ওইখানে জাস্ট দুইটা স্টেজ, ইফ আর এলস। এখানে আবার ইফ এলস ইফ এইভাবে নাই, জাস্ট দুটো কন্ডিশন চেক করা পসিবল ওখানে। আচ্ছা, তাহলে আমরা জাস্ট এটা তো আমাদের থেকেই গেল, আমাদের তো রেকর্ডিং চলছেই, সমস্যা নেই, তো এটা আমি মুছে দিলাম এখান থেকে। এখন আমি এখানে লিখবো, আমারও আগের অবস্থায় ফিরে আসি, লিখলাম। তো শর্টকাট যেটা, ওটাকে বলা হয় কি টার্নারি অপারেটর, এই যে TERENARY, সরি এইটা টার্নারি অপারেটর বলা হয়। অ্যাকচুয়ালি যদিও এটা ইফ এলস কন্ডিশন চেক করে, বাট এটা আসলে অপারেটর হিসেবে নামকরণ করা। যাই হোক, তো আমরা যেখানে দেখতেছি সেটা হচ্ছে কি, যে আমরা যখন ট্র্যাডিশনাল ওয়েতে ইফ এলস দেখছি, সেটা কি করছে, যে একো করে করে আমরা ডাটাগুলো শো করাইছি, তাই না? কন্ডিশন দিয়েছি, তারপর একো করে ডাটা শো করাইছি। ঠিক এখানে কিন্তু ব্যাপারটা একটু ভিন্ন, এটা কন্ডিশন দেওয়ার আগে ইকো করতে হবে। তো তাহলে কি, আমরা ভেরিয়েবল নাম সাউন্ড লিখে রাখছি, এখন ইকো দিতে হবে, এখানে দেওয়ার পর দুটো কোটেশন দিতে হবে, মানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এখন বলতে হবে যে যদি নেম ইকুয়াল সাউন্ড হয়, এই যে প্রশ্ন সাইন দিলাম, এটাই বলে দিচ্ছে যে যদি নাম ইকুয়াল সাউন্ড হয়, তাহলে কি করবে, প্রিন্ট করবে। আচ্ছা, আমরা শর্টকাটে দেখি, ওকে। আর এই যে কলম দিলাম, এটার মিনস হচ্ছে কি এলস, যদি না হয় তাহলে নট ওকে, ক্লোজ। দেখি প্রিন্ট করি কি দেখায় আমাদের, ওকে সাউন্ড পাইছে। জাস্ট সিম্পলি খেয়াল করেন ভালো করে ব্যাপারটা, যে আমরা আগে কন্ডিশন দিছি, তারপর কি করছি, চেক করছি যে যদি ওকে হয় দেন প্রিন্ট করেন। আর এখন কাজটা কি, যে আগে কন্ডিশন দেওয়ার আগেই বলতেছি আমাকে একো করতে হবে, আর এখানে কিন্তু একবার একো করা, ও কন্ডিশন অনুযায়ী কিন্তু চেঞ্জ করবে। এখন যদি আবার হয় যে আমরা চাচ্ছি যে এতক্ষণ তো দেখলাম সব পজিটিভ, অ্যাসাইনমেন্টগুলো সব পজিটিভ দেখলাম আমরা, মনে করেন এখানে দিলাম আমরা ডাবল কোটেশন দিয়ে চেক করতেছিলাম, সরি সিঙ্গেলই থাক, সমস্যা নেই। তো আমরা যদি চাই যে আমরা পজিটিভ দেখলাম, এখন তোমার নেগেটিভ চাই, যদি সাউন্ড না হয়, আমি বলে দিলাম যে যদি এই কন্ডিশনটার সঙ্গে এই কন্ডিশনটা না মিলে, তাহলে কি হবে, নট ওকে দেখাবে, তাই না? কন্ডিশন তো এটাই, নট ওকে দেখাচ্ছে। আসলে নট ওকে কি দেখার কথা ছিল? আসলে তো সাউন্ড দেখাচ্ছে আমাদেরকে, কেন এমন হয়েছে এটা? আমাদের এখানে বলা আছে কি, দেখ ভালো করে খেয়াল করেন, যে আমরা বলছি যে এখানে যদি নেম ইকুয়াল সাউন্ড না হয়, খেয়াল করেন ভালো করে, এখানে কিন্তু একটু টেকনিক্যালি দেখানো আছে, আপনি দেখি ধরতে পারেন কিনা। আমরা তো বলে দিচ্ছি যদি নেম ইকুয়াল সাউন্ড না হয়, তাহলে কি, হ্যাঁ নট ইকুয়াল সাউন্ড, ব্যাপারটা হচ্ছে এমনটা, মানে এই কি বলে এটাকে, কন্ডিশনগুলো খুব টেকনিক্যালি করা হয়। আর যেহেতু এটা শর্টকাট, এটা কিন্তু বোঝা একটু কঠিন, তো আমরা ব্যাক করি। হ্যাঁ হ্যাঁ, ওই সাইনটার জন্য, মানে ওই আমরা পিএইচপিতে খেয়াল করেন, পিএইচপিতে এই মানে এটা তো আমরা বাংলা বলে বিশ্বাসসূচক, আর ইংলিশে বলে এক্সপ্লানেশন সাইন, তো এটার মানে কিন্তু নট, যে কোনো অ্যাডভান্সে যান পিএইচপি, ওইটার মানেই নট। আরেকটা আছে কি, জাস্ট সিম্পলি নট, NOT, বড় হাতের নট লেখা হয়, ওটা ছোটো হাতে লেখা যায়, বাট ট্রেডিশনালি বড় হাতে সবসময় লেখা হয় ওটা। তো সিম্পলি মনে রাখেন যে এটা হচ্ছে কি টার্নারি অপারেটর, আপনারা বিভিন্ন ধরনের কন্ডিশন চেক করার জন্য এটা ইউজ করতে পারবেন। এখানে দেন সমস্যা কি, চেক কন্ডিশন চেকের ক্ষেত্রে এমনটাই হয়, কিন্তু যখন টার্নারি অপারেটরের ক্ষেত্রে আসবেন, মানে মানে এক একজনের এখানে ভিন্ন মত আছে, মানে কেউ সিঙ্গেল দিয়েও দেখায় দেয়, কেউ ডাবল দিয়েও দেখা দেয়, কেউ ট্রিপল দিয়েও দেখা দেয়। ট্রিপল দিয়ে দেখাইলেও তো সেম কাজটাই দেখাবে, কিন্তু ওখানে কি করবে, যে ডাটা টাইপটাও চেক করবে। হ্যাঁ, ডিপলি কিছু পার্থক্য আছে। অ্যাসাইনমেন্ট, হ্যাঁ ডেফিনেটলি সেইটাই তো, হ্যাঁ দুটো ইকুয়াল দিলাম, তারপরে তো রেজাল্ট তো সেম, একটা দিলেও যা, দুটো দিলেও তো তা। হ্যাঁ, আপনার ব্যাপারটা ঠিক আছে, যে আপনি যেটা বললেন, আপনার ব্যাপারটা ঠিক আছে, যে আমি একটু আগে যেটা করলাম এমনটা, আমি দেখাই আবার ব্যাক করি, যে নট সাউন্ড হয়, দ্যাট মিনস এখানে যদি এমন হয় যে নট, তাহলে এখন তো কন্ডিশন ট্রু, তাহলে কি ওকে সাউন্ড দেখানোর কথা, দেখাইছে তো, ওই তো ঘুরে ফিরে একই তো কাহিনী।
কিন্তু এখন যদি হুম আপনি ইয়ে দেন, এই নটটা কেটে দেন, আচ্ছা তাহলে দেখেন হ্যাঁ তখন তো ঘুরে যাবে আবার। না এখানে কি আমি তো ওই জন্য বললাম যে সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, সিকোয়েন্সটা মেনটেন করে, কারণ এখানে আমরা বলতেছি যে নট সাউন্ড বলতেছি ঠিক আছে, কন্ডিশন চেক করছেন, এখানে অ্যাসাইন হয়ে যাবে। হ্যাঁ এখানে অ্যাসাইন হচ্ছে, কিন্তু আপনি যখন আবার এখানে এইটা দিবেন দেখেন, মানে এই প্রোগ্রামারদের মধ্যে, কন্ডিশন চেক করছেন। হ্যাঁ এখানে কন্ডিশন চেক করছে, মানে প্রোগ্রামারদের মধ্যে এই ব্যাপারগুলো নিয়ে অনেক কনফ্লিক্ট আছে। দেখা যায় মাইক্রোসফটের এএসপি ডট নেট আর পিএইচপি কেউ কখনো একসাথে থাকে না, ওই বলে পিএইচপি ভালো, এ বলে এএসপি ডট নেট ভালো, এখানে কনফ্লিক্ট থাকে। যাই হোক, তো আমরা সিম্পলি বুঝলাম যে এই ব্যাপারটা হচ্ছে এমনটা, আমরা ডাবল কোটেশন দিয়ে চেক করতেছি, সমস্যা নেই। এটা কিন্তু জাস্ট আমরা দেখতেছি কি আমরা কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছি, ঠিক আছে, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছি, কিন্তু এইটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট না। এটা আমি এই জন্যই দেখালাম কারণ আমি আপনাদেরকে একটা অপশন দেখাবো, সেটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেসে একটা সিস্টেম আছে স্টিকি পোস্ট, মানে যে কোনো আপনি মনে করেন যে অনেকগুলো পোস্ট করছেন, 1000 2000 পোস্ট হয়ে গেছে, বাট আপনি চাচ্ছেন যে 501 নম্বর পোস্টটা আপনি সবার প্রথমে দেখাবেন, মানে আপনার লেটেস্ট পোস্টগুলো হয়েছে তারও উপরে দেখাবে লেটেস্ট পোস্ট, মনে করেন এখন একটা পোস্ট করছেন ওই পোস্টার উপরে দেখাবে স্টিকি পোস্টটা, বিশেষ একটা পোস্ট। সো ওই পোস্টটাকে কীভাবে হাইলাইট করা যায় সেই জন্যই কিন্তু আমরা এই এত বড় ইফ এলস না লিখে জাস্ট এই টার্নারি অপারেটর দিয়ে আমরা চেক করে ওটাকে দিব। মনে করেন যখন আমরা বলবো যে ইজ স্টিকি নামে একটা ফাংশন আছে ওয়ার্ডপ্রেসে, ইজ স্টিকি, যদি আমরা পোস্টের ইয়ে খুঁজে পাই, ফাংশন খুঁজে পাই ইফ স্টিকি, মানে ওই ইফ স্টিকি যদি অ্যাড করা হয় এবং আমরা পোস্ট যখন তৈরি করি তখন একটা অপশন থাকে আমরা স্টিকি করতে চাই কিনা, অথবা যদি ডিরেক্টলি পোস্ট এডিটরে না থাকে তাহলে পোস্টের যে হোম পেজ মানে wordpress.com/wp অ্যাডমিন স্ল্যাশ দেওয়ার পর edit.php এই পেজে যখন আপনারা যাবেন তখন দেখবেন সবগুলো পোস্ট দেখায়, এবং একটা পোস্টে কুইক এডিট করবেন, কুইক এডিট করলেই দেখবেন যে স্টিকি পোস্ট নামে একটা অপশন আছে, শুধু ওটা এনাবল করে যখন আপনি পোস্টটা আপডেট করবেন তখন দেখবেন যে ওই পোস্টটা সবার উপরে দেখাচ্ছে, কিন্তু সবার উপরে দেখানোর পরে তো ওইটা কোনো আলাদা একটা স্টাইল পায় না। যখন স্টিকি পোস্ট আমরা কন্ডিশনে চেক করি যে ইজ স্টিকি, দ্যাট মিনস যে স্টিকি পাইছে এবং পাওয়ার পর একটা ওই ওয়ার্ডপ্রেস থেকে কিন্তু অটোমেটিক্যালি একটা ক্লাস জেনারেট হয়, স্টিকি নামে একটা ক্লাস জেনারেট হয়, ঠিক আছে। সো তখন কিন্তু আমরা ওই ক্লাসটাকে ধরে আমরা ডিজাইন করতে পারি, কিন্তু আপনি যদি এখানে কন্ডিশন চেক না করেন যে যদি স্টিকি হওয়ার পর এই পোস্টটাকে আপনি কীভাবে দেখাতে চান তাহলে তো কাজ করবে না। মানে আপনি চাচ্ছেন যে স্টিকি দেখার পর আপনার আর্টিকেলের ক্লাসটা চেঞ্জ হবে বা একটা নতুন ক্লাস অ্যাড হবে যে স্টিকি, তাই না? যখন যদি স্টিকি পোস্ট পায় তাহলে ক্লাস অ্যাড হবে স্টিকি নামে, যেটা ওয়ার্ডপ্রেস ডাইনামিক্যালি দেয়, আর যদি স্টিকি পোস্ট না পায় তাহলে তো সে দেখানোর কথা না। ঠিক এই ম্যাটারটার জন্যই কিন্তু আমি এই টার্নারি অপারেটর আপনাদেরকে দেখালাম, আসলে আদারওয়াইজ এটার কোনো উদ্দেশ্য ছিল না। আচ্ছা, এটা গেল, এগুলো নিয়ে আমাদের ওই ক্লাস ওয়াইজ আরও আলোচনা আসবে। এখন ফাংশনের ব্যাপারটা আসি, এই ফাংশন ওয়ার্ডপ্রেসে একদম হিউজলি ইউজ করা হয় ব্যাপক আকারে। আপনি ন্যাভিগেশন মেনু জেনারেট করবেন, ফাংশন করতে হবে, কল করতে হবে। আপনি সাইবার রেজিস্টার করবেন, সেখানেও ফাংশন কল করতে হবে। আপনি উইজেট রেজিস্টার করবেন, সেখানেও ফাংশন কল করতে হবে, মানে ফাংশন দিয়ে সব কিছু করতে হবে। তো বেসিক ফাংশনের স্ট্রাকচারটা কেমন হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তো জাস্ট আমাদের কিওয়ার্ড যেটা ফাংশন, এটা হচ্ছে আমাদের ফাংশন। এই আমাদের পিএইচপি ফাংশনের স্ট্রাকচারটা হচ্ছে এমনটা, একদম বেসিক, কোনো কিছুই নেই, জাস্ট এটা সিম্পলি একটা ফাংশন। তবে অবশ্যই এখানে মনে রাখতে হবে ফাংশনের একটা নাম জেনারেট মানে ডিক্লেয়ার করা উচিত, যেটা আপনি রেফার করবেন। এমন কথা হচ্ছে কেন ফাংশন তৈরি করা হয়, তাই না? আমরা যদি একটা ডাইনামিক্যালি একটা ফাংশন তৈরি করে রাখতে পারি, এটা বারবার আমরা রিইউজ করতে পারবো। যেমন আমরা ভেরিয়েবল ইউজ করতেছি না, যে একখানে তৈরি করে আমরা বারবার অনেকখানে ইউজ করতে পারতেছি, প্রিডিফাইন থাকতেছে। তো ফাংশনের ব্যাপারটাও কিন্তু সেমনটাই, যে আমরা একটা ডাইনামিক্যালি একটা কোডের ব্লক তৈরি করে রাখতেছি, কিন্তু ওই কোডের প্যারামিটার থাকতেছে, তারপরে আরও অনেক ব্যাপার স্যাপার থাকে সেখানে। দেখা যায় একটা ফাংশন হয়তো বা 30-40 লাইনের হয়ে যায়, বাট অপারেশনটা সিম্পল। কিন্তু আপনি যদি ওই 30-40টা লাইন একটা সাইটে বারবার লিখতে যান, পেজটা কত বড় হবে তখন, সাইটটা কিন্তু অনেক কমপ্লেক্স হয়ে দাঁড়াবে। সো এই ফাংশনটা আপনি একবার তৈরি করবেন এবং আপনার সেম প্রয়োজন, বাট কন্টেন্ট আলাদা আলাদা, মানে তাদের প্রসেসিংটা সেম কিন্তু কন্টেন্ট আলাদা আলাদা। আপনি জাস্ট একটা ফাংশনকে রেফার করে করে রিইউজ করতে পারতেছেন বারবার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেটা দেখলাম যে ফাংশন, আমরা ফাংশন দিলাম কি মাই নেম, এভাবে লিখলাম। আমরা এটাকে কি বলি, আমি বলছিলাম মনে হয় আপনাদেরকে যখন সিএসএস ক্লাস বুঝিয়েছিলাম, এই সিস্টেমটাকে কি বলা হয়? হ্যাঁ, এটাকে কি সিস্টেম বলা হয়?
এটাকে অনেকে বলে ক্যামেল ক্যাপস অর ক্যামেল কেজিং। তো আপনারা এইভাবে ডিক্লেয়ার করতে পারেন ফাংশনের নাম, অর সিম্পলি এইভাবে লিখতে পারেন মাই নেম, অর এইভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের যেভাবে খুশি। তবে চেষ্টা করবেন ফাংশন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে হাইফেন ইউজ করা যেন না হয়, কারণ হাইফেনটা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আসলে অ্যালাউড না। ঠিক আছে, আপনারা অলওয়েজ আন্ডারস্কোর ইউজ করবেন, তাহলেই ভালো লাগবে। এবং আপনারা ক্লাসের নেমেও আন্ডারস্কোর ইউজ করতে পারেন, তাহলে ডাবল ক্লিক করলে অটোমেটিকলি সিলেক্ট করা যায়, কিন্তু যখন হাইফেন ইউজ করবে তখন সিলেক্ট করা যাবে না। ঠিক আছে, তো যাই হোক, আমরা বললাম যে কি মাই নেম। এবং এই ক্যামেল কেজিংয়ের অভ্যাসটা করা উচিত এই কারণেই, কারণ পিএইচপি যেই অ্যাডভান্স প্রোগ্রামিং যেগুলো আছে, অনেক অনেক ফাংশন আছে যেগুলোকে এই ক্যামেল কেজিং সিস্টেমে লিখা হয়। ওটা যদি আপনি একটু উল্টাপাল্টা করে লিখেন যে না ওটা ক্যামেল কেজিং আছে আমি আমার মতো লিখবো, কোনোদিনও কাজ করবে না। এই ক্যামেল কেজিং সিস্টেমটা সবচেয়ে সেন্সিটিভ হচ্ছে জাভা স্ক্রিপ্টে, এবং আরও সেন্সিটিভ হচ্ছে যখন এই যে অ্যাজাক্স লিখা হয়, মানে সবগুলো কোডই আপনি তাকায় দেখলে মনে করেন যে কী হবে এত ক্যামেল কেজিং কেন এখানে, বাট ওদের সিনটেক্সটাই এমন, ফাংশনগুলোই এমন। মানে শুধুমাত্র জাভা স্ক্রিপ্টে না, পিএইচপিতে না, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ক্যামেল কেজিং সিস্টেম আছে। অবশ্যই এগুলোর একটা অর্থবোধক ব্যাপার আছে, না হলে তো এমনি ইউজ করা হয়নি। আচ্ছা আচ্ছা, আমি ভেরিয়েবলের ক্ষেত্রে আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মনে করেন যে আমি এখানে একটু সিম্পলি দেখাই। মনে করেন যে এখানে মাই নেম, এইটা মনে করেন একটা ভেরিয়েবলের নাম, আর মাই নেম, দুটো কিন্তু টোটালি ডিফারেন্ট, দুটো কখনোই কিন্তু সেম না। যদিও দেখা যায় সেম, ওই যে আপনি ট্রিপল ইকুয়াল লাগায় চেক করে দেখবেন, দুইটাই কিন্তু আলাদা আলাদা, একটার সঙ্গে একটা কখনোই মিলবে না, কারণ পিএইচপি সিনটেক্স মানে এটাকে কি বলে সেন্সিটিভ, কেস সেন্সিটিভ, সরি কেস সেন্সিটিভ, এই জিনিসটা মেনটেন করতে হবে। শুধু পিএইচপি না, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই কেস সেন্সিটিভ। এই বিষয়গুলো যেমন হোয়াইট স্পেস রাখতে পারেন, সমস্যা নাই, কিন্তু কেসের ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা ফাংশনের ব্যাপারটা দেখি। তো ফাংশন মাই নেম লিখলাম, লিখার পর আমি এখন কী করতেছি, একো করলাম যে মাই নেম, আমি লিখলাম যে সিম্পল লিখলাম, করে সামান্য লিখলাম। তো আমি তো একো করছি তাই না, তো এখন দেখি প্রিন্ট করে কিনা, কিছু আসছে, আসে নাই। ফাংশনের সিস্টেমটা হচ্ছে এমন, ফাংশনে আপনি যাই লিখেন, যত কোটি কোটি লাইনে লিখেন, ফাংশনকে যদি কল না করেন কখনো, ফাংশন কোনো রেজাল্ট দেখাবে না। তো অবশ্যই এই জন্যই ফাংশনের নাম করতে হয়। জাস্ট সিম্পলি এই যে জিনিসটা লিখছেন এখানে এখানে পেস্ট করে দেন, এখন কিন্তু সে কাজ করবে। আসছে, তো ফাংশন লিখলেন, ফাংশনের ভিতর ফাংশনালিটি তৈরি করলেন, এখন ওটাকে ডিক্লেয়ার করতে হবে, তাহলেই কিন্তু ফাংশন রেজাল্ট দেখাবে। কিন্তু এখানে আবার কিছু পার্থক্য আছে, যেটা আমি একটু পর দেখা দিচ্ছি যে পার্থক্যটা আসলে কী। তো এটা আমাদের এটা সিম্পল একটা বেসিক ফাংশন। তো আমার যদি এমনটা হয় যে আমি চাচ্ছি যে দুটো নাম্বারকে আমি যোগ করাবো, দুটো নাম্বারকে আমি যোগ করে দেখাবো ফাংশনের মাধ্যমে, সেটা আমি ডাইনামিক্যালি যে কোনো নাম্বারই দিতে পারি, বাট নাম্বারটা আমার যোগফল আসতে হবে, যোগ করে দেখাইতে হবে, তাই না? তাহলে কী করতে হবে, এটা কিন্তু জাস্ট সিম্পল ফাংশন। এই ফাংশনের ভিতরে থাকে কি আর্গুমেন্ট থাকে, তারপর ফাংশনে থাকে আপনার গ্লোবাল ফাংশন থাকে, দেন ফাংশনের রিটার্ন ভ্যালু থাকে। ফাংশন আসলে অনেকগুলো ব্যাপারের উপর ডিপেন্ড করে। তো আমরা যদি আমরা দেখি যে এখানে আমরা ফাংশনে আর্গুমেন্ট নিতে চাই, দ্যাট মিনস আমাদের ফাংশনে আর্গুমেন্ট থাকবে হচ্ছে দুটো নাম্বারকে যোগ করাবে। অবশ্যই তখন আমাকে বলে দিতে হবে যে আর্গুমেন্টে দুটো নাম্বার পাস করতে হবে, পাস না করলে তো নাম্বার দেখাবে না। মানে আমি চাচ্ছি যে দুটো নাম্বারকে যোগ করে দেখাইতে হবে, তাই না? তো যোগ যখনই বলবো যে কোনোটা অপারেশন দেখাতে হবে স্পেশাল কোনো সিস্টেমে, তখন আমাকে বলে দিতে হবে যে এই মাই নেম যে ফাংশনটা আছে, এই এদের যে ফার্স্ট ব্র্যাকেট আছে, এই ফার্স্ট ব্র্যাকেটে বলে দিতে হবে যে কয়টা ভেরিয়েবল পাস করবে বা কয়টা সংখ্যাকে আপনি যোগ করে দেখাতে চান, অবশ্যই আমাকে বলে দিতে হবে। এগুলো কিন্তু ভেরিয়েবল, অবশ্যই ভেরিয়েবল দিতে হবে, এবং কমা নাম 2 দিলাম। কিন্তু ভেরিয়েবলগুলো আমরা উপরে ডিক্লেয়ার করিনি, ডিক্লেয়ার করার কোনো দরকার নেই। এখানে যেই আর্গুমেন্টগুলো পাস করবেন এগুলো কখনো আগে থেকে ডিক্লেয়ার করার প্রয়োজন পড়ে না। ফাংশনগুলো এখন কী করবেন, তাহলে আপনি এখানে বললেন যে একো করলাম আমি, করার পর আপনি এখন বলতেছেন কি নেম 1 প্লাস নেম 2। তো সবই তো বলে দিয়েছেন, কিন্তু নাম্বার তো আর বলেন নাই যে কত কত নাম্বার যোগ করতে হবে, তাই না? এখন আপনাকে বলতে হবে একো সরি একো না, এটা এই এখান থেকে কপি করতে হবে। একো তো আপনি করছেন একবার, তো মাই নেম আসলে এখানে এইভাবে না লিখে আপনি লিখেন অ্যাড, অথবা লিখেন যে প্লাস, একটু আমরা মিনিংফুল ব্যাপার লিখি। ফাংশনটা প্রথমে কল করলাম, কল করে এখন আমাকে বলতে হচ্ছে কি, যদি আপনি এইভাবে এখন রিফ্রেশ করেন দেখেন কি দেখায়, দিছে এরর। কী এরর দিচ্ছে দেখেন তো পরে, মিসিং আর্গুমেন্ট 1 ফর প্লাস, মিসিং আর্গুমেন্ট 2 ফর প্লাস, আর এখানে বলছে কি আনডিফাইন্ড ভেরিয়েবল নেম 2
নেম 1 লাইন নাম্বার 2020। তো এখানে বলে দিচ্ছি কিন্তু যে আনডিফাইন্ড, আমরা কিন্তু এখানে আনডিফাইন্ড পাইছি, ঠিক আছে। আমাদের কিন্তু এইগুলো মাথায় রাখতে হবে যে আমরা এখানে আনডিফাইন্ড পাইছি। সো এখানে আপনি এখন বলেন যে 20 কমা, মনে করেন যে এখানে 21 দিলেন। এখন আপনি যদি রিফ্রেশ করেন, আচ্ছা আচ্ছা এখানে নাম লিখতে পারলাম, ও নাম লিখছি আমি, সরি, এটা হবে NUM। আপনারা দেখেন না কেন আমি ভুল করতেছি, আজকে দেখতেছি অনেক ভুল হচ্ছে। আচ্ছা এখন রিফ্রেশ আসছে 41 কিন্তু অলরেডি আমরা এখানে পেয়ে গেছি। এখন এখন আপনার মনে হচ্ছে যে না আমার এগুলো দরকার নেই, প্লাস দরকার নেই, এখন এটাকে মাইনাস করতে চাই, তো দেখেন ডাইনামিক্যালি কিন্তু এখন মাইনাস হবে, -1 হয়েছে। আপনি এখন চাচ্ছেন যে ডিভাইড করেন, এটাই কিন্তু ম্যাথমেটিক মানে অ্যারিথমেটিক অপারেটর বা ম্যাথ অপারেটর যেটাকে বলা হয়, এই যে এটাকে ডিভাইড করতেছি আমরা এখন, ডিভাইড করেন, দেখেন ডিভাইড হয়ে গেছে। এখন আপনি এটাকে চাচ্ছেন যে এটাকে আপনি গুণ করবেন, গুণ করেন, সমস্যা কি, গুণ হয়েছে, তাই না? তো দেখেন আমরা কিন্তু একটা ফাংশনের মাধ্যমে সবগুলো এখানে করে ফেলতে পারতেছি। সো আরেকটা অপশন আছে যে যোগ বিয়োগ গুণ ভাগ সবই করলাম, আমরা এখন পার্সেন্টেজ বের করি, যেটাকে বলা হয় মডুলাস করা। এখানে যদি আমরা এই 20কে দিয়ে 21কে ভাগ দিই, কি রেজাল্ট আসতে পারে? মানে আমাদের যে রিমাইন্ডার যেটা বলে সেটা আসতে পারে। তবে এইটা এখানে আমি দেখাতে চাচ্ছি না, এটা একটু ঝামেলা করতে পারে। 20 দিছে, আচ্ছা থাক, আমরা সিম্পলি বুঝি, এত মডুলাস দেখতে হবে না, আমাদের ওয়ার্ডপ্রেসের মডুলাসের কোনো কাজ আমরা দেখাবো না। আচ্ছা, তো তাহলে আমরা এখানে জাস্ট সিম্পল একটা ফাংশন তৈরি করলাম, ফাংশন তৈরি করার মাধ্যমে কিন্তু আমরা জাস্ট ডাইনামিক্যালি এখন আমরা নাম্বারগুলো চেঞ্জ করতে পারতেছি। তবে হ্যাঁ, এখানে আরও ব্যাপার আছে যে আপনি এখানে দেখতেছেন যে আমরা এখানে ডিরেক্টলি নাম্বারগুলো ইনপুট করতেছি। তো আমরা যদি চাই যে না আমরা নাম্বার এখানে ইনপুট করবো না, খেয়াল করেন আপনার এই দুটোর কিন্তু রেফারেন্স এই দুটো, কিন্তু এই দুটো রেফারেন্স কিন্তু এই দুটো না, বাট এরা দুইজন জাস্ট এদের সিস্টেমে কাজ করে। যে আমি বলে দিয়েছি যে ইকো করবে কি নাম্বার 1 আর নাম্বার 2, দ্যাট মিনস নাম্বার 1 এইটা, নাম্বার 2 এইটা, ও যেইটাকেই পাবে সেইটাকেই কিন্তু সে গুণ করবে। এখানে আপনি ভাবতেছেন যে কীভাবে কমা দিছি, তো তাহলে গুণ হয় কেমন করে? আপনি তো অলরেডি বলে দিয়েছেন যে ইকো করবে কীভাবে, প্রথম যেটা পাবে সেটা নাম্বার 1, দ্বিতীয় যেটা পাবে সেটা নাম্বার 2, দুইটাকে করবে গুণ। বোঝা গেছে ব্যাপারটা? এখন আপনি চাচ্ছেন যে এখানে 20 এবং 21 আছে, আপনি চাচ্ছেন যে না আমরা এইভাবে লিখবো না, আমরা চাচ্ছি এই ভেরিয়েবলগুলোকে আলাদাভাবে লিখবো। তাহলে আপনি লিখেন যে n1 = 20 আর n2 = 21 লিখলেন। এখন এখানে এসে বলে দেন, ও সরি ডলার সাইন দেখায়নি, n1 আর n2, তাহলে কিন্তু সেই একই রেজাল্ট হবে। দেখছেন কোনো চেঞ্জ আছে? চেঞ্জ কিন্তু নাই। এখন আপনি এখানে চেঞ্জ করেন ইচ্ছা মতো, এখন কিন্তু আপনাকে এখানে হাত দিতে হবে না, এখন আপনি এখানে চেঞ্জ করতে পারেন, এখানে চেঞ্জ করতে থাকেন, যা খুশি চেঞ্জ করেন, এখানে কিন্তু কাজ করবে, বুঝছে? আচ্ছা, এটা দেখলাম আমরা সিম্পল ফাংশন বুঝলাম প্রথমে, দেন আমরা আর্গুমেন্ট বুঝলাম, মানে আর্গুমেন্ট কীভাবে পাস করা যায়। আরও অ্যাডভান্স আর্গুমেন্ট আছে, যেমন মনে করেন আপনি রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করছেন। এখন রেজিস্ট্রেশন ফর্ম যখন আপনি লগ ইন করবেন তখন কি একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ডই তো দরকার, আমরা কি আর কিছু দরকার আছে? দরকার নাই। আপনি এখানে বলে দিতে পারেন যে ফাংশন ইউজার লগ ইন, দেন আপনি দিলেন যে ইউজার নেম আর পাসওয়ার্ড, দেন বললেন এখানে MySQL কুয়েরি লিখতে হবে, তখন যে MySQL কুয়েরি লিখে বলতে হবে যে যদি এই কন্ডিশনগুলো চেক থাকে তো লগ ইন করাও। দ্যাট মিনস আপনি তখন এই ফাংশনটাকে অনলি কল করবেন আপনার যেখানে লগ ইন ফর্ম থাকবে, এবং বলে দিবেন যে ইউজার নেম এবং পাসওয়ার্ডের ভ্যালু যখন দিবে তখনই এইখানে এসে চেক করবে। তাহলে কি একটা সাইটে যদি কয়েকটা পেজে যদি লগ ইন ফর্ম থাকে, তাহলে আপনি শুধু এই ফাংশনটা কল করার মাধ্যমে কি সব কাজ করতে পারতেছেন না? এইটাই কিন্তু ফাংশনের রিইউজেবল সিস্টেম, এবং এটাই কিন্তু ফাংশন তৈরি করার হচ্ছে মূল বিষয়। আচ্ছা, আরেকটা ব্যাপার যে আমরা এতক্ষণ এগুলো সব দেখলাম, তো এখন যেটা বলতেছিলাম আরেকটা হচ্ছে রিটার্ন ভ্যালু কিন্তু এই সিস্টেমেই কাজ করে, কিন্তু একটু ডিফারেন্ট। রিটার্ন ভ্যালু হচ্ছে কি যে ও ডিরেক্টলি কোনো ডেটা শো করে না, আমরা যেমন এখানে ইকো করে দিচ্ছি না, ইকো করার কারণে কিন্তু এখানে ইকো করার দরকার পড়ে না, যখনই ও ফাংশন পায় ফাংশনের ভেতর যে তথ্যগুলো পায় ওগুলো নিয়ে একো করে। কিন্তু যদি এমনটা হয় যে আমি চাই না যে আমার এখানে প্রিন্ট করবে, আমার প্রিন্ট করার দরকার নাই, আমার এখানে আমি যেহেতু তুলে দিচ্ছি, আমার কথা এই ফাংশনটা তো আমরা এখানে তুলে দিলাম, এই ফাংশনটা তো অন্য একটা পেজও থাকতে পারতো। তো আমার কথা হচ্ছে এইটা আমার বলে দেন যে এটা আমার ছিল এখানে, আমার কথা হচ্ছে আমি চাই না যে আমার ফাংশনটা কোনো ডাটা ডাইরেক্টলি প্রিন্ট করে দেখাক, তো আমি চাচ্ছি কি রিটার্ন, বললাম যে রিটার্ন, ও যেটা ভ্যালু পাইছে এখন ধরে রাখবে, মানে যেখানে ও ওর ফাংশনালিটি করে দিল ওখানে সে নাম্বারটা এখানে ধরে রাখলো। এখন কথা হচ্ছে যে
যেহেতু রিটার্ন করে রাখছে নাম্বারটা, তার মানে কি গুণ তো হয়ে গেছে, তখন এখন তো দেখাইতে হবে নাম্বারটা, তাই না? তো যখন দেখাতে যাবেন জাস্ট উল্টা বলতে হবে, ইকো করতে, এখানে আসে এখন ইকো করতে হবে। এখন বলতে হবে কি PLUS প্লাস num1 num2 n1 আর হচ্ছে n2, সিম্পল ব্যাপার। কোনো চেঞ্জ আছে? চেঞ্জ কিন্তু, বাট রিটার্ন ভ্যালুর কাজটা কিন্তু সিম্পলি এরকম যে রিটার্ন ভ্যালু কখনো ডিরেক্টলি ডেটাকে আউটপুট দেখাবে না যতক্ষণ পর্যন্ত না ফাংশনটাকে আমরা একো করবো। আপনি যদি এখানে একো তুলে দেন, দেখেন তো ডাটা দেখায় কি না, দেখায় দেখায় না। দ্যাট মিনস কি এখানে মাস্ট বি একো করতে হবে। সো আপনি যেখানে এখন এই ফাংশনটাকে কল করেন অবশ্যই একো করে বলতে হবে, না হলে কিন্তু ডাটা দেখাবে না। আর যদি দেখাতে চান যে না আমার ডাটা দেখাবে একো করুক আর না করুক ফাংশন কল করলে, তাহলে আপনাকে এখানে একো বলে দিতে হবে। একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখা যাবে। হ্যাঁ, না ভেরিয়েবলটা টোটালি ডিফারেন্ট ব্যাপার হয়ে যায় তখন। তো এটা হচ্ছে ব্যাপার। বল এ পর্যন্ত কোশ্চেন থাকলে বলেন, এরপর আমি জাস্ট বেসিক অ্যারের ব্যাপারটা যাব। মানে এগুলো আসার ক্লাসে টোটালি বেসিক পিএসপি। এরপর আমরা আসলে যে ব্যাপারগুলোতে যাব তখন আরও কিছু কিছু টুকটাক করে আর চলে আসবে, সেগুলো আমরা তখন কথা বলবো। কোশ্চেন না এই পিএসপি যে ফাংশন অ্যারে ভেরিয়েবল এগুলা তো ওই ওয়ার্ডপ্রেসের সময় HTML এর যেখানে লেখা হচ্ছে হ্যাঁ। ওখানে তো কাজ মানে লেখা হয় ওখানে কাজ করাবো। হ্যাঁ, মানে আমরা কাজ করাবো ওয়ার্ডপ্রেস যে সিস্টেমে ফাংশন লিখতে বলে সেইভাবে আমরা কাজ করাবো। আমরা জাস্ট এটা ফান্ডামেন্টাল দিলাম যে পিএসপির ফান্ডামেন্টাল, যাতে করে আপনাদেরকে তখন যদি বলি যে ফাংশনের কাজ এমনটা যেন আপনারা ইজিলি বুঝতে পারেন। আবার সব সময় যে লাগবে তাও না। হ্যাঁ, সবসময় লাগবে তাও না, জাস্ট আমরা ওয়ার্ডপ্রেস স্পেশালি ওয়ার্ডপ্রেস ফাংশনের উপর দিয়ে কাজ করে ম্যাক্সিমাম কাজগুলো, বুঝতে পারছেন? যখন আপনি একদম হাই এন্টারপ্রাইজের কোনো সাইট ডেভেলপ করবেন তখন আপনাকে র কোডিং করতে হতে পারে, বাট ওই ঘুরে ফিরে এক্সিকিউট করার জন্য ওয়ার্ডপ্রেসের ফাংশনে লিখতে হবে আপনাকে, এটাই হচ্ছে ব্যাপার। তো ওয়ার্ডপ্রেসের ফাংশন ছাড়া কিন্তু কাজ করতে পারবে না কখনো। আচ্ছা, তো এটা গেল আমাদের ফাংশনের ব্যাপার। এখন যেটা আছে সেটা হচ্ছে জাস্ট ওটাকে বলা হয় অ্যারে। অ্যারে মিনস ওই অনেকটা ভ্যারিয়েবল টাইপেরই ব্যাপার, তবে ভ্যারিয়েবল একটা সিঙ্গেল ডাটা কন্টেন্ট করে, আর অ্যারে কি করে মাল্টিপল ডাটা কন্টেন্ট করে। কয়েক ধরনের অ্যারে আছে, এটা হচ্ছে নর্মাল অ্যারে যেটা আমরা শুধুমাত্র এইভাবে লিখতে পারি, ARR এইভাবে লিখতে পারি, এটাই জাস্ট একটা অ্যারে কল করলাম। এরপর আছে মাল্টি ডাইমেনশন অ্যারে, আর আছে একটা কি অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো ওগুলো অনেক কমপ্লেক্স, আমি জাস্ট বেসিক ব্যাপারটা আপনাদেরকে বুঝাই দিচ্ছি। তো যেহেতু বললাম যে অ্যারে ডাটা কন্টেন্ট করে, তবে আমাদের ডিরেক্টলি ভেরিয়েবল যেমন করে তার থেকে একটু ভিন্ন উপায় করে। কিন্তু আমরা চাইলে অ্যারেকে কী করতে পারি, আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে ডিক্লেয়ার করতে পারি, যাতে করে অ্যারের মধ্যে যে ডেটাগুলো আছে সেগুলোকে আমরা পরবর্তীতে কল করতে পারি। আপনি যদি ডিরেক্টলি অ্যারে লিখে দেন, অ্যারে লিখে বলেন যে অ্যারের ডাটা এতগুলো, কিন্তু কল করবেন কীভাবে অ্যারেটাকে? একটা নাম থাকতে হবে তো অ্যারেটার। তো এই নামটা দেওয়ার অর্থটাই হচ্ছে যে আমরা একটা অ্যারেকে অলওয়েজ ভেরিয়েবলের মধ্যে রেখে কল করবো, তাহলে ওই ভেরিয়েবলটাই ওই অ্যারেটাকে অ্যাসাইন করে রাখতেছে। তাহলে আমরা বলতে কি আমি বললাম এখানে নেম ইকুয়াল দিলাম, অ্যারে লিখলাম। এখন মনে করেন যে অ্যারে লিখলাম, এখন এভাবে করে আমি কিছু ব্লক তৈরি করলাম। মনে করেন এখানে আমি লিখলাম 1, এখানে লিখলাম 2, আর এখানে হচ্ছে THR3, তো লিখে ফেললাম। তো আমাদের কিন্তু এটা অ্যারে, এটা একটা স্ট্যান্ডার্ড অ্যারে এটা, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনি কীভাবে এই 1, 2, 3কে কল করবেন, এটি তো কোশ্চেন। আমরা তো একটু আগে ভেরিয়েবল লিখলাম, একো করলাম, চলে আসছে। তো এইটাকে কীভাবে কল করবেন? অ্যারে কল করার সিস্টেমটা ঠিক একো তো আপনাকে অবশ্যই করতে হবে, তবে আপনাকে এই যে লিখতে হবে নেম, এই যে থার্ড ব্র্যাকেটটা দিলাম, এটাই কিন্তু অ্যারে সিম্বল। আপনি যদি নাও লিখেন নেম, মানে এটা নাম না লিখা, এই ক্ষেত্রে না লিখলে কিন্তু ঝামেলা করবে, কারণ আমরা কিন্তু কোনো ফাংশনালিটি লিখিনি, সাবঅর্ডিনেট কোনো কিছুই লিখিনি। সো ও কখনোই বুঝবে না যে অ্যারে মানে আমি কাকে বোঝাচ্ছি। সো আমাকে আগে বলে দিতে হবে যে নেম। এখন নেম দিয়ে যাচ্ছেন আমার দরকার 1কে কল করা, মানে এগুলো কিন্তু হচ্ছে ইন্ডেক্স 1, 2, 3, মানে যে তিনটা আমরা লিখছি এই তিনটা কিন্তু ইন্ডেক্স, তাই না? সো আমরা তাতে 1কে কল করবো বা আমাদের 1কে আউটপুটে দেখাবো। তো কীভাবে করবো আমি আউটপুট? আমি জাস্ট এখানে লিখে দিলাম 1, তো এটা তো 1 নম্বর আছে, তাই না? এটা একটু পরে, আমি তো বুঝছি ব্যাপারটা, আমি একটু আলোচনা করি। আচ্ছা, এখানে একো লিখছি, তো আমরা চাচ্ছি যে আমাদের নেম, তাহলে আমি বলছি যে আমার এই অ্যারেটাকে সে কন্টেন্ট করছে। এখন আমার দরকার কি 1 নম্বর ভ্যালুটা কিনে, দেখি 1 নম্বর ভ্যালুটা আসছে কিনা। এখানে আসছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে 2, তাহলে আমার লেখা ভুল হয়েছে। বাট আমরা দেখতেছি যে আমার 1 অলরেডি একই আছে, তাহলে 1 দেখানোর কথা।
তো এখানে একটা টেকনিক আছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের বলা মতো কাজ করে না। আমরা যখন 1 2 3 বলি, প্রোগ্রামিং কিন্তু 0 1 2 1 2 3 4 এভাবে শুরু করে, ঠিক আছে? মানে ওর ইন্ডেক্সটা শুরু হয় 0 থেকে। তাহলে আপনি যদি 1 কে কল করতে চান তাহলে এখানে কি বলতে হবে? 0 বলতে হবে। পাইছেন এবার? এভাবে করে আপনি যতগুলো খুশি কল করতে পারেন। এইটা আসলে এই জন্য দেখানো হয়েছে, এটা যদিও একটু সিম্পল, এর চেয়ে বেশি কিছু আমি দেখাতে চাচ্ছি না এরর ব্যাপার নিয়ে, কারণ যখন বেশি কিছু যাবো অ্যাডভান্স চলে আসবে, যেটা আমাদের ওয়ার্ডপ্রেসকে আপাতত ইয়ে করে না, টার্গেট করে না। যখন আমরা ফাংশনে যখন কোনো উইজেট রেজিস্টার করবো তখন ওই বিষয়গুলো আমি আপনাদেরকে ওইভাবে করে ডেসক্রিপশন দিয়ে বলবো যে কীভাবে আমরা উইজেট রেজিস্ট্রেশন বা আমাদের কী বলে নেভিগেশন মেনু যখন আমরা রেজিস্টার করবো তখন অ্যারেটা কীভাবে করে কাজ করতেছে, কার দ্বারা কোন কিয়ের দ্বারা কোন মেনুটা ইন্ডেক্স হচ্ছে বা ইনফ্লুয়েন্স হচ্ছে, এই বিষয়গুলো আমরা সেখানে আমরা অবশ্যই দেখাবো। তো আমাদের মূলত আজকে যে বিষয়টা আলোচনা ছিল, তো সেগুলো আমরা মোটামুটি এই 4-5টা বিষয় আমরা কভার করলাম। এখন এর মধ্যে থেকে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন, আর যদি সম্ভব হয় বেসিক অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি প্রোগ্রামিং যেটা বলে ওই বিষয়টা আমি কভার করতে চেষ্টা করবো, তবে এখন না, আরও আপনাদের 4-5টা ক্লাস যাক। তবে এই পিএইচপি সম্পর্কে ভালো ধারণা না থাকলে ওই অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে কথা বলা শুধু অযথা হবে। তো আমি ওই জন্য বেসিকটা আপনাদের দেখা দিলাম, যাতে করে আপনারা এটা নিয়ে একটু চর্চা করতে পারেন, একটু না আপনারা চাইলে আরও বেশি চর্চা করতে পারেন, তাহলে হয়তো আমাকে ওই পরবর্তী যে পিএইচপি নিয়ে কথা বলবো ওটাতে হয়তো আপনাদেরকে হেল্প করবো অনেক বেশি। ঠিক আছে? তো কোনো কোশ্চেন আজকের? সাইফুল ভাই? না ভাই, এটা বুঝি আর কি, টুকটাক প্রোগ্রামিংগুলো হ্যাঁ, না বুঝলে তো ডেফিনেটলি গুড, বাট আমি আসলে কেন দেখালাম, কারণ আমি তো আসলে জানি না যে আপনার কতটুকু কে বুঝেন, তো আমার যতটুকু দেখানোর দরকার যে এতটুকু আমি কভার করব, তো এই জন্য আসলে সিতে কন্ডিশনগুলো দেখছি তো। হ্যাঁ, না এইগুলো তো পিএইচপি তো পুরোপুরি সি বেস একটা ল্যাঙ্গুয়েজ, সো ওখানকার সিনটেক্স আর এখানকার সিনটেক্স হয়তো আলাদা, বাট থিম তো সেম। হুম, হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ। তো তাহলে ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই।